নিউজের মধ্যে চন্দ্র আর সোহিনীর আসল রূপ দেখে অবাক হয়ে গেল কমলিনী সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুর্চি মিঠিকে বলে, কেন মিঠি, তুইও তো নতুন দাকে বাবার মতো দেখতিস, কিন্তু তুইও যে ব্যবহারটা করেছিস সেটাও না নতুন দা মেনে নিতে পারেনি, তাই তুইও তো তার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিস, তাই না? তখন এই কথা শুনে মিঠি উঠে আসে আর এসেই বলে, কেন, আমি কি করলাম আবার? আমি তো আমি তো শুধুমাত্র ওনাকে বলেছি যে আমাদের মা মেয়ের কথার মধ্যে ঢুকবে না, এটা তোমার বাবাকেও আমি বলতে পারতাম। তখন কুর্চি বলে, হ্যাঁ, তোর বাবাকে তুই আরো অনেক কিছু করতে পারতিস, যেটা ওই লোকটাকে তুই করতে পারিস নি মিঠি। ওই লোকটা না সত্যি তোদের ভালোবেসেছিল, সেই ছোট থেকে এই লোকটা থেকে তোরা সবসময় নিয়ে গেছিস, কিন্তু লোকটাও যে তোদের কাছ থেকে কিছু আশা করতে পারে সেটা কখনো তোরা মনে করিসনি। আর ঠিকই তো, তোদের কাছে লোকটা কি বা চাইতো, কিন্তু অথচ তোদেরকে সবসময় দিয়েই গেছে, তারপরেও মানুষটাকে কত অপমানিত হতে হয়েছে। তখন কমলিনীও এই কথা শুনে কষ্ট পায়। তারপরে কুর্চি বলে, ঠিকই তো, দেখ, তোর মার জন্য, তোদের জন্য কত কি করেছে, কিন্তু তারপরেও এই বাড়িতে তাকে অপমানিতই হতে হয়েছে। তাহলে এই মানুষটা যে চলে যাচ্ছে না, বৌদি ভাই একদম ঠিক কাজ করছে। তখন কমলিনী বলে, হ্যাঁ, ঠিকই বলেছো, চলে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে, ভালোই করেছে। কারণ এখানে থেকেই বা কি করবে বলতো, কি করবে? কারণ এই বাড়িতেও তো সে আর আসতে পারবে না, তাই না? এই বাড়ির মানুষগুলো অচেনা হয়ে গেছে। তখনই মিঠি বলে, আচ্ছা, নতুন কাকু চলে যাচ্ছে, আমাকে বলার পর্যন্ত কেউ প্রয়োজন মনে করলে না? তখন কুচি বলে, কেন মিঠি, তুই জেনেই বা কি করতিস বলতো? তুই জেনেই বা কি করবি? আর তোর তো জানার মতো এখন কোনো সময়ই নেই, তাই না? তখন কমলিনী বলে, জানো তো দিদি ভাই, মানুষটা যে চলে যাচ্ছে না ভালোই হয়েছে। কারণ এই যে আমার ছেলে মেয়েদের তিনজনকেই তো তার ছেলে বলে, ছেলে মেয়ে হিসেবেই মানুষ করেছিল, ছেলে মেয়েই মানতো। কিন্তু দেখো, এই মানুষটা যদি এখন অসুস্থও হয় না, তাহলে হয়তোবা আমার ছেলে মেয়ে গিয়ে পৌঁছতেও পারবে না, মানুষটা একাই অমনিতেই মারা যাবে। তাই এর থেকে চলে যাক না, অন্য কোনো জায়গায় চলে যাক, সেটাই ভালো, সেটাই ভালো। তখন এই কথাগুলো শুনে মিঠি অবাক হয়ে যায়। তখন কমলিনী বলে, জানো তো, আমারও না খুব খারাপ লাগছে, কারণ আমার জন্যই তো এই সবকিছু ঘটেছে, কিন্তু আমি বা কি করতে পেরেছি? আমিও তো এই বাড়িতেই আছি, সেই মানুষগুলোর সঙ্গে আছি। তখন কুচ্চি বলে, বৌদি, তুমি কি যে বলো না, বাদ দাও না এসব কথা, কেন বলছো এরকম অলক্ষণের কথা? তখন কমলিনী বলে, বৌদি ভাই, আমি যা বলছি ঠিকই বলছি, জানো তো, আমার খুব কষ্ট হচ্ছে, কারণ ওই মানুষটার জন্য আমার কিছুই করার ছিল না, আমি কিছুই করতে পারিনি। তখন মিঠি বলে, আচ্ছা, নতুন কাকু কবে চলে যাচ্ছে? তখন কুর্চি বলে, সেটা তো জানি না, তবে খুব তাড়াতাড়ি চলে যাবে, এখানে সে আর বেশি দিন থাকবে না, সে তো বলেই দিয়েছে সে আর এখানে থাকবে না, চলে যাবে। তখন কমলিনী বলে, যাক, চলে যাক, আমরা আর কি করতে পারি, আমরা তো কিচ্ছু করতে পারবো না। আর মিঠিমা, তুমি যেটা করেছো সেটাও কিন্তু তোমার নতুন কাকু তোমার থেকে আশা করেনি, সত্যি আশা করেনি। তুমি যে সে এরকম ভাবে পাল্টে পাল্টে যাবে সেটা ভাবতে পারিনি। তখন কুচি বলে, হ্যাঁ রে মিঠি, তুই যে এরকম ভাবে পাল্টে যাবি, আসলেই তোর থেকে নতুন দা হয়তোবা এটা কোনোদিনও আশা করেনি। তোকে তো নিজের মেয়ের থেকেও বেশি ভাবতো, তাই না? তার তো আর সংসার নেই, তোদের জন্য তো সব বিসর্জন দিয়েছে। আর তুই তুই তার মেয়ের মতো হয়েও তাকে যেই আঘাতটা দিয়েছিস না, সেই আঘাতটা না নতুন দা সহ্য করতে পারেনি, তার জন্য শেষ পর্যন্ত চলে যাওয়ার সিদ্ধান্তটাই নিয়েছে। আর এই বাড়িতে দেখ, কতগুলো অচেনা মানুষ এসে ভিড় করে আছে, এভাবে এভাবে মানুষটাকে কষ্ট দিয়েছে। তারপরেই কমলিনী বলে, দিদি ভাই, এই বইগুলোও না দিয়ে দেই। তখন কুচি বলে, আচ্ছা, বইগুলো কেন দিচ্ছ? নতুন দা কি এই বইগুলো নিবে নাকি? তখন কমলিনী বলে, যার জিনিস তাকে দিয়ে দেই, সে যা নেওয়ার নেবে, না হলে থাকবে, আর পারফিউমটা নাও, দিয়ে দেই। তখনই মিঠি তাকিয়ে দেখে পুরো বই রাখার জায়গাটাই ফাঁকা হয়ে গেছে। তখন মিঠি বলে, এই বইগুলো দেওয়ার কি কোনো দরকার আছে? জায়গাটা তো পুরো ফাঁকা হয়ে গেল, এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, এই বইগুলো না দিতে হবে না, আর পারফিউমটাও দিতে হবে না। তখন কুচি বলে, কেন মিঠি, এই মানুষটাই তো এই বাড়িতে আর থাকবে না, তাহলে তার জিনিসপত্র দিয়ে এগুলো ভরা রেখেই বা কি হবে? তুই বরং সেই জায়গাতে অন্য কিছু রেখে দিবি, অন্য কিছু দিয়ে ভরিয়ে দিবি। তখনই মিঠি চিৎকার করে ওঠে আর বলে, না। তখন কুর্চি বলে, মিঠি, এরকম চিৎকার করছিস কেন? তখন মিঠি বলে, না, যে জায়গায় বইগুলো আছে সেই জায়গায় বইগুলো রেখে দাও, পারফিউমটাও রেখে দাও। কেন, নতুন কাকু যদি বই দরকার হয়, নতুন কাকু কি কিনে নিতে পারবে না? কিনে নিতে পারবে। আর একটা পারফিউমও কি কিনে নিতে পারবে না? কিনে নিতে পারবে। যে জায়গায় যেগুলো ছিল সব রেখে দাও,
আর ওনার জামা কাপড়গুলোও না দিয়ে আসার কোনো দরকার নেই। তখন কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, কেন মা, এগুলো দিয়ে কি হবে? তখন মিঠি বলে, না, যে জায়গায় যেগুলো আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি সেই সব কিছু সেই জায়গা মতোই থাকবে। তুমি জামা কাপড়গুলো আলমারিতে রেখে দাও, নতুন কাপড় দরকার হলে নতুন কাপড় জামা কাপড়গুলো আবার কিনে নিতে পারবে। এখান থেকে কিচ্ছু সরানোর কোনো দরকার নেই। আমি যেগুলো দেখেছি ছোটবেলা থেকে, একটা জায়গা থেকেও একটা কিছু সরানো যাবে না। তখন কমলিনী বলে, এগুলো রেখেই বা কি হবে মা? সেই মানুষটাই তো এই বাড়িতে আর কোনোদিনও আসবে না। যা শুনে মিঠি খুব কষ্ট পায়, কাঁদতে থাকে। ওদিকে দেখা যাবে ড্রয়িং রুমে সবাই বসে টিভি দেখছে। তখনই টিভিতে একটা নিউজ দেখাতে থাকে আর বলে যে মেঘালয়ের ওখানে অনেক বড় একটা র্যাকেটের সন্ধান পাওয়া গেছে, যেখানে 4জন মানুষ একটা র্যাকেটের মধ্যে ছিল। আর যেখান থেকে 2জন মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু আর 2জন কোথায় যে গা ঢাকা দিয়েছে এখনো তাদের কোনো খবর পাওয়া যায়নি। তারা নাকি কলকাতা থেকে এখানে এসে তারপরে এই র্যাকেটটা চালাতো। অনেক মেয়েদের ওখান থেকে দেহ ব্যবসা, অনেক জায়গায় পাচার করা, এই কাজগুলো তারা করে থাকতো। তাই সেই মানুষগুলো এখানে নিজেদের স্বামী স্ত্রী নামে পরিচয় দিয়ে থাকতো। তারা সবাই জানতো যে স্বামী স্ত্রী, কিন্তু আসলে তারা স্বামী স্ত্রী নয়। তারা এই র্যাকেটের 2জন কাজ করতো একসঙ্গে। তখন সেই কামারপাড়ার নাম বললেই তখনই বর্ষা বলে ওঠে, আচ্ছা সোহিনী আন্টি, তোমরা কামারপাড়াতে থাকতে না? তখন তো সোহিনী পুরো ভয় পেয়ে যায়। তারপর বলে, না না, আমরা কামারপাড়াতে আগে থাকতাম, পরে তো আর থাকতাম না, অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তখন বর্ষা বলে, ও আচ্ছা, তা কোথায় চলে গিয়েছিলে তোমরা? তারপরেই চন্দ্র বলে, আর আমরা ওখানে থাকলেই বা কি, ওখানে কি হচ্ছে না হচ্ছে এরকম তো কত জায়গায় হয়। তখনই ঠাম্মি বলে, আর বাপু, তোমরা কোথায় থাকতে বলো তো? কি খবর, কি খবর? এরকম রেকর্ডও নাকি আছে? কি খারাপ জায়গা। তা তোমরা কোথায় থাকতে বলো তো? তখন সোহিনী বলে, দেখুন মা, কলকাতায় তো এরকম কত নিউজ হয়, তাই না? কত পত্রিকায় এরকম নিউজ বেরোয়, তার জন্য কি কলকাতার জায়গাগুলো খারাপ নাকি? তাই এরকমই, মানুষ খারাপ হতে পারে, কিন্তু সেই জন্য তো জায়গার কোনো দোষ নেই, তাই না? এখানে জায়গার কি দোষ? তখনই চন্দ্র বলে, আমি একটু ঘরে চলে যাচ্ছি। তখনই বুবলাই বলে, কেন বাবা, তোমার জন্য মুড়ি চপ বানালাম, আর তুমি খাবে না? ঠাম্মি, মুড়ি চপ খাবো না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ গো বর্ষা, তুমিও তো গিয়ে নিয়ে আসতে পারো, নিয়ে এসো না, আমার কোমরে ব্যথা। তখন বর্ষা বলে, কেন ঠাম্মি, তুমি তোমার ছেলের বউকে বলছো না কেন? আগে সোহিনী আন্টিকে বলো না, আমি তো ওনার থেকে ছোট, তাই না? আমাকে কেন বলছো? আমার ভালো লাগছে না। তখনই ঠাম্মি বলে, তোমরা 2জন এভাবে রেষারেষি করে চলছো তো, আমার শরীরটা মোটেও ভালো নেই, আমি বয়স্ক মানুষ, আমি এসব করব? ওইদিকে কমলিনী কুর্চিকে বলে, দিদি ভাই, ওই খবরটা শুনেছো? আমি না ভালো করে শুনতে পাইনি, তবে যেরকম মনে হলো মেঘালয়ের কামারপাড়ার কথাই বললো। তখন কুর্চি বলে, দেখো, কত লোকই তো হতে পারে, কিন্তু এদের মনে হচ্ছে না ওরকম অ্যালেম আছে। তখনই কমলিনী বলে, অ্যালেম আছে কি নেই সেটা তো পরে দেখা যায়, কাউকে দেখলে কিন্তু বোঝা যায় না দিদি ভাই কার ভিতরে কতটা অ্যালেম আছে। তবে যতটুকু মনে হলো, কারণ ওর মেয়েটাকে কিন্তু ওরা একদম বেরোতে দেয় না, কারোর সঙ্গে কথা বলতে দেয় না। সেদিন জানো তো কি হয়েছে? আমাকে আমাকে বলছে যে আমাকে আমার বাবা মা রেখে চলেই যাবে, আমাকে কলেজে ভর্তি হতে দিচ্ছে না। ওইদিকে ঠাম্মি ঠাম্মি মুড়ি চপ নিতে আসে। তখন বলে, মুড়ির ডিব্বাটা নেব। তখন কুচি বলে, হ্যাঁ নিয়ে নাও না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, আমার কে কেউ আছে? তুই তো আমার মেয়ে হয়েও আমার দিকে তাকাস না। তখন কুচি বলে, কেন মা, তোমার নাত বউ আছে, তোমার নতুন ছেলের বউ আছে, যে কিনা ড্রয়িং রুম আলো করে বসে আছে, সে কোনো কাজ করছে না বুঝি? তোমাকে দিয়ে কেন কাজ করাচ্ছে? হ্যাঁ, সেখানে তুমি কিছু বলতে পারছো না? বলতে পারছো না তুমি? তখনই ঠাম্মি বলে, আমি আর কি বলবো, কেউ তো কোনো কাজ করতে চাইছে না। তোমরা নুডলস রান্না করেছো? তখন কমলিনী বলে, হ্যাঁ, নুডলস রান্না করেছি। আপনি খাবেন নাকি? আপনাকে দেবো? তখন ঠাম্মি বলে, না না, আমি খাবো না, থাক। তখন কমলিনী বলে, না, আপনার জন্য চাইলে দিতেই পারি, আপনি বয়স্ক মানুষ, আপনি যদি এভাবে কাজ করেন, কোথায় মা, আগে তো কাজ করতেন না? তখন ঠাম্মি বলে, কি করব, কেউ তো আর আমাকে হেল্প করে না। তখনই কমলিনী বলে, তা ছেলে স্নেহে এতটাই অন্ধ হয়ে গেছেন যে এই বয়সে আপনাকে রান্না করে খেতে হচ্ছে আর সবাইকে খাওয়াতে হচ্ছে? মা, ভালোই তো, আগে তো আমার জন্য কোনো কাজ করতে হয়নি। তখনই সোহিনী, বর্ষা, চন্দ্র এগিয়ে আসে। তখন সোহিনী বলে, শোনো, এভাবে না কুটকাচালি করবে না, কানে মন্ত্রণা দেবে না। তখনই কমলিনী রেগে যায় আর বলে, শোনো, এইভাবে না এই বাড়িতে কোনোদিনও কেউ কথা বলতো না। হ্যাঁ, তুমি আসার পরে বলছো। আর বর্ষাও না এরকম ভাবে কথা বলতো, কিন্তু বর্ষা আসার আগে কিন্তু এই বাড়িতে কেউ কোনোদিনও এরকম ভাবে কথা বলতো না। আর ঠিকই তো বলেছি, এই বাড়িতে তোমরা থাকতে, তাও আবার মা কেন কাজ করবে? কেন কাজ করবে? এই বয়স্ক মানুষটাকে দিয়ে দিনের পর দিন খাটাচ্ছ, আর তোমরা আবার বড় বড় কথা বলছো।
তখনই বর্ষা বলে, শোনো মামুনি, তুমি না আমাদের পরিবারের কেউ না, আমাদেরটা আমরা বুঝে নেব, আমরা কি করব না করব আমাদের সম্পর্কে তোমাকে ভাবতে হবে না। তখন কমলিনী বলে, শোনো, এখানে তোমরা তোমরা আমার বাড়িতে বসে আছো, আমার বড় বড় কথা বলা হচ্ছে আমার সঙ্গে, আমার আমার পরিবার না মানে, তোমাদের তোমাদেরটা আমরা চোখে দেখছি বলেই আমাদের বলতে হচ্ছে। এই বয়স্ক মানুষটাকে দিয়ে তোমরা কাজ করাচ্ছ, লজ্জা করছে না? আর এতগুলো মানুষ এসে জুড়ে জুড়ে বসে আছো, তারপরেও যে আমি কিছু বলছি না, তারপরেও তোমাদের ভালো লাগছে না না? আবার বড় বড় কথা বলা হচ্ছে। শোনো, ছেলের সঙ্গে ডিভোর্স হয় না, স্বামীর সঙ্গে ডিভোর্স হলেও ছেলে মেয়ের সঙ্গে ডিভোর্স হয় না, তার জন্যই তোমাদেরকে সহ্য করছি। তখনই বুবলাই বলে, আচ্ছা ঠাম্মি, তোমার যদি কষ্ট হয়, তুমি যদি কাজ করতে না পারো, আমাদের বলতে পারো, তাহলে এইভাবে এরকম ভাবে কেন শোনাচ্ছ? আর আমরাই সেটা দেখে নিতাম। তখনই ঠাম্মি বলে ওঠে, আচ্ছা বুবলাই, আমার তো কষ্ট হচ্ছে, তাহলে আমার কষ্ট হলে আমি বলবো না? বলবো না আমি? আমার তো কোমরে ব্যথা হচ্ছে, সেটা কি তোর বউ আর তোর ওই যে আন্টি, সোহিনী আন্টি, সে কি বুঝতে পারছে? বুঝতে পারছে না তো, না চাঁদু বুঝতে পারছে, না তুই বুঝতে পারছিস? তো বউরা তো কেউ কোনো কাজ করছে না, আমাকে দিয়ে সব কাজ করতে হচ্ছে, তাহলে আমি বলবো না? তখনই চন্দ্র বলে, আচ্ছা মা, আমি কাজ করছি, তুমি না এই নিয়ে চিন্তা করো না। তখনই সোহিনী ঠাম্মিকে বলে, মা চলুন চলুন, আপনার কোমরে ব্যথা করছে, আগে বলবেন তো আমাকে। এই বলে সবাই গিয়ে চপ মুড়িয়ে নিয়ে খেতে থাকে। তখনই কমলিনী ঠাম্মিকে বলে, মা আপনার নুডলস। তখন চন্দ্র বলে, কেন, ওনাকে আবার নুডলস দিতে হবে কেন? তখন সোহিনী বলে, শোনো, চপমুড়ি না মায়ের জন্য আমরা আনিয়েছি, আমরা এতটাও স্বার্থপর নয় যে তোমার তোমার নুডলস খাবে। তখন কমলিনী বলে, শোনো, বয়স্ক মানুষ, সে রান্নার জন্য রান্না করে খেতে হচ্ছে নিজে খাওয়ার জন্য, তাই এভাবে এভাবে আমার মন চেয়েছে আমি দিয়েছি, সে যদি খাবারটা খায় তাহলে খাবে, না খেলে নাই, কিন্তু সেই জন্য তো আমি কারো কাছে কৈফিয়ত দেবো না। তোমরা যে কি করছো না করছো সেটা তো আমি দেখছি, তাই না? এখানে অন্যের বাড়িতে বসে আছো, আবার বড় বড় কথা বলছো। তখনই চন্দ্র এই কথা শুনে অবাক হয়। তখনই দেখা যাবে টিভিতে আবারও নিউজটা দেখাতে থাকে। তখনই নিউজটা দেখেই কমলিনী আর কুর্চি দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিউজটা দেখতে থাকে। তখন চন্দ্র বলে, বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিউজ দেখার কি হলো? তখন কমলিনী বলে, আমার বাড়ির ড্রয়িং রুম, আর আমি দাঁড়িয়ে কোথায় নিউজ দেখবো? আমার টিভি, আমি নিউজ দেখবো না কি করব, সেটাকে আমি কাউকে জিজ্ঞাসা করবো নাকি? তখন তো নিউজটা দেখে চন্দ্র পুরো ভয় পেয়ে যায়। তখন কমলিনী বলে, আসলে ব্যাপারটা না ভাবাচ্ছে, কারণ সেই কামারপাড়া থেকে দুজন মানুষ এসে আমাদের বাড়িতে উঠে বসে আছে, আর এদিকে নিউজেও এসব দেখাচ্ছে, তাহলে ব্যাপারটা তো ভাবাবেই বলো, কারণ তোমরাও তো সেখানেই থাকতে, আর তোমরাও তো এখানে এসে বসে আছো। তখনই সোহিনী বলে, শোনো, তুমি কেন এদের সঙ্গে কথা বলতে যাও বলো তো চন্দ্র? তোমার এসব এদের সঙ্গে কথা বলার কোনো দরকার আছে? তখন কুচি বলে, শোন, তোদের সঙ্গে না আমরা কথা বলতে চাইও না দাদা, তোরা আমাদের কে হস যে তোদের সঙ্গে কথা বলবো? আর বৌদি ভাই, এদের সঙ্গে না কথা বলার কোনো দরকার নেই, কারো কোনো কুকীর্তি থাকলে না সেটা চাপা থাকবে না, নিউজে কি সব দেখাচ্ছে এটা না এমনিতেই এমনিতে বেরিয়ে পড়বে। তখনই কুর্চির মুখে এসব কথা শুনে চন্দ্র পুরো ভয় পেয়ে যায়। ওদিকে কমলিনী বলে, হ্যাঁ তাই তো, তাই তো, কোনো নিউজে কোনোদিনও চাপা থাকে না। তখনই নিউজটা ভালো করে কমলিনী আর কুর্চি দেখতে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আসলে কি চন্দ্র আর সোহিনী র্যাকেটের সঙ্গে যুক্ত আছে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।